আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। তৌহিদ জয়শঙ্কর বৈঠক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। সেনা কর্মকর্তা তানজিম নিহতের ঘটনায় জামায়াতের বার্তা। এদিকে আন্দোলনে থাকা দল নিয়ে হবে জনগণের সরকার, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধের প্রস্তাব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তৌহিদ জয়শঙ্কর বৈঠক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। বৈঠকে ঢাকা ও দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এদিকে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক নিয়ে জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বৈঠক করেছিল। আলোচনায় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে অগ্রাধিকার পেয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতীয় উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক এটি। প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতে ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যার মিশ্রণে নানা তর্ক বিতর্ক চলছে। সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনার ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত কিংবা রং লাগানো সংবাদও ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, দুই দেশের দায়িত্বশীলতার বক্তব্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। সেনা কর্মকর্তা তানজিম নিহতের ঘটনায় জামায়াতের বার্তা। কক্সবাজারের ডুলাহাজারায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। তিনি বলেন, শান্তি বিশৃঙ্খলার কাজে নিয়োজিত অবস্থান এই মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশে উদ্বেগ তৈরি হয়েছে। 3 পার্বত্য জেলা সহ সারা দেশে শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। তিনি আরো বলেন, দেশপ্রেমিক সেনাকর্তা তানজিম সারোয়ার নির্জনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে দেশব্যাপী শান্তি শৃঙ্খলার কাজে নিয়োজিত যৌথ বাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসী সবার প্রতি আহ্বান জানাচ্ছি। অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়ে সোমবার 23 সেপ্টেম্বর দিবাগত রাত 12:30টার দিকে কক্সবাজারের চাকুরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় একটি সন্দেহভাজন বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। এ সময় লেফটেন্যান্ট তানজিম 2 সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে তিনি সন্ত্রাসীদের ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার ঘাড়ে ছুরি মারে। গুরুতর আহত অবস্থায় তানজিমকে দ্রুত উদ্ধার করে চাকুরিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। অবস্থান অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ নেওয়া হলে ভোর 4:50 চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আন্দোলনে থাকা দল নিয়ে হবে জনগণের সরকার, বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব দলকে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে। এই সরকার হবে সাধারণ মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির সরকার। রাজনৈতিক সরকারই পারবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, তবে তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। দেশে সব বিপদ কেটে যায়নি, তাই গণতন্ত্রের সপক্ষে রাজনৈতিক দল ও প্রতিটি মানুষকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। সোমবার বিকেলে কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব। এর আগে সমাবেশে ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হামলায় আহত, ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সদস্যরা নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। বিকেল 3টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 12টার আগে থেকেই মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা। এই সময় স্লোগানে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়াম। জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়ে তারেক রহমান বলেন, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকারের লোকজন দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি ফিরেছে, পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে আমার কোনো বাড়ি নেই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরাও বিদেশে কোনো বাড়ি নেই, বাংলাদেশে আমাদের বাড়ি। কিশোরগঞ্জের সম্ভাবনাময় দিক তুলে ধরে তারেক রহমান বলেন, এখানকার হাওরে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। দেশের পিঠা,
দেশের মিঠা পানির মাছের চাহিদা মেটাই হাওড় এলাকা, বিদেশে এই মাছ কেন আমরা রপ্তানি করতে পারবো না? গার্মেন্টস শিল্পের মাধ্যমে যেমন বিশ্ব বাংলাদেশে পরিচিত, ঠিক একইভাবে মাছ রপ্তানিতেও আমরা বাংলাদেশকে পরিচিত করতে পারবো বিশ্ব দরবারে। তিনি বলেন, এই কাজগুলো করতে পারবে জনগণ ভোটে নির্বাচিত সরকার, কারণ জনগণের সরকারের বাধ্যবাধকতা জবাবদিহি থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন, অভিযুক্ত রাজনৈতিক দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধের প্রস্তাব। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের নতুন অভিযোগের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আইনটাকে আরো যুগোপযোগী ও আধুনিক করতে হবে। এই আইনের আগের বিচার ছিল অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ। কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে, তাহলে সংশ্লিষ্ট দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান সংশোধনী প্রস্তাবে রাখা হয়েছে। এছাড়া অভিযুক্ত চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। সংশোধনী প্রস্তাব ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে দেশি বিদেশি পর্যবেক্ষক আদালতে কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া প্রায় সব রকম ডিজিটাল সাক্ষ্যকে এবং ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন বিষয়ক এক মত বিনিময় সভায় সব তথ্য উঠে এসেছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অংশীভাজন নিয়ে এই মত বিনিময় সভায় আয়োজন করা হয়। বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। সভাপতির বক্তব্য, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমরা বিচার প্রক্রিয়ায় শুধু কাছাকাছি থাকতে চাই। জুলাই হত্যাকাণ্ড একটি বৃদ্ধ প্রজন্ম, দেশের তরুণ প্রজন্মকে জন্মগতভাবে খুনের নেশায় মেতেছিল। তিনি বলেন, আমাদের বুকের ভেতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিতব্য এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য করতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না, আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। তাই তিনি বলেন, অতীতে দেখেছি বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে। আমরা দেশের প্রত্যেক মানুষ আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব। ডক্টর আসিফ আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতিমধ্যে শিডিউল প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। এসব এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা। আইনটির 8টি সংশোধনী প্রস্তাব উপস্থাপন করার পর তিনি বলেন, এই বিষয়ে মতামত নিতে বিশেষজ্ঞদের কাছে আমরা একটি পাঠাবো। এই মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ উঠে এসেছে। জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক কোনো বিচারক রাখা উচিত। আমরা সবাই একমত, অভিযুক্তদের, ভুক্তভোগীদের সঠিক বিচার পেতেই হবে। আমরা জানি কি অন্যায় হয়েছে, এখন আমাদের মধ্যে একবার নিরপেক্ষ সবকিছু পাওয়া একটু অসম্ভবই বলবো। সেই অবস্থা আনতে একজন অন্তত আন্তর্জাতিক বিচারক বসাতে হবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খসড়া সংশোধনী দেখে মনে হচ্ছে আসামিদের ইন্টারেস্ট ও রাইটস প্রোটেক্টকে বেশি ফোকাস করা হয়েছে। সেখানে আসামিদের পাশাপাশি প্রসিকিউশন যেন বিদেশ থেকে আইনজীবী আনতে পারে, সেরকম বিধান থাকা উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সবার মতামতের ভিত্তিতে এই আইনকে এমনভাবে করা হোক যাতে ভুক্তভোগী এবং আসামি উভয়েরই ন্যায় বিচার পায়। আইনের প্রস্তাবিত সংশোধনীর খসড়াটি তুলে ধরেন আইন ও বিচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুর রহমান। আইনের 3 ধারা সংক্রান্ত সংশোধনের প্রস্তাবে বলা হয়, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ ইত্যাদি অপরাধের দায় নির্ধারণ করতে ট্রাইব্যুনাল রোম স্ট্যাটিউটের ধারা 9 অনুযায়ী গৃহীত আন্তর্জাতিক অপরাধ আদালত বিবেচনা করার সুযোগ পাবে। আইন 4(2) ধারায় সংশোধনীর প্রস্তাব অনুযায়ী এই আইনের অধীনে অপরাধ হতে পারে। এটি জানার পরও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা সত্তার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাকেও বিচারের আওতায় আনা সম্ভব হবে, যা বর্তমান আইনে নেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।